স্বাগতম তোমাদের সবাইকে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নর্সাউথ ইউনিভার্সিটির যে স্যাম্পল কোয়েশ্চেনটা আছে সেটা আমরা একটু অ্যানালাইজ করব এবং সেগুলোর ভেতরকার ইনফরমেশন নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। যেমন এখানে বলা হয়েছে যে এই যে স্যাম্পল কোয়েশ্চেনটা দিয়ে রাখছে, তাদের কি করছে, তারা জাস্ট প্যাটার্নটা দেখাতে চাইছে, বাট ডিফিকাল্টি যেটা সেটা এর থেকে বেশি হতে পারে, কমও হতে পারে, অর্থাৎ কোয়েশ্চেন আরো হার্ডও হতে পারে, আরো ইজিও হতে পারে। আর এখানে আরো কিছু লেখা আছে যে আপনাদের যে পরীক্ষাটা হবে সেটা টোটাল 4টা সেকশনে হবে, আর যারা আর্কিটেকচার আছে তারা হচ্ছে এক্সট্রা করে আরেকটা সেকশনে পরীক্ষা দিবে, সেটা হচ্ছে হেজার ড্রয়িং এরটা। আর টোটাল পরীক্ষাটা হবে আপনাদের নর্মালি 2.5 ঘন্টার, আর আর্কিটেকচারদের জন্য আরো 30 মিনিট বেশি, অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা। তো এখানে সেকশন কি কি আছে সেটা নিয়ে কথা বলে রাখছে। যেমন সেকশন 1-এ আছে ইংলিশ গ্রামার, সেকশন 2-এ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, সেকশন 3-তে রিডিং কম্প্রিহেনশন, সেকশন 4-এ কম্পোজিশন, আর সেকশন 5 হচ্ছে ড্রয়িং। এদের মধ্যে 3টা সেকশন যেটা সেটা হচ্ছে এমসিকিউ এর, 40, 50 এবং 20টা করে কোশ্চেন থাকবে, এবং কত সময় দিয়ে রাখছে সেটাও লেখা আছে, 25 মিনিট, 75 মিনিট, 30 মিনিট। ধরেন আপনাকে একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে, আপনার বোঝার সহজ সুবিধা করে দিই। ধরেন আপনাকে কোশ্চেন দিয়ে দিচ্ছে, এটার কয়টা সেকশন আছে? ধরেন 4টা সেকশন আছে, 1 সেকশন, 2 সেকশন, 3 সেকশন, 4 সেকশন। তো এখন এই 4 সেকশনের মধ্যে আপনি দেখবেন যে আপনার কাগজগুলা কালার করা আছে, একটা ইয়েলো, একটা গ্রিন, একটা হোয়াইট, আর একটা কি হবে, আর একটা ধরেন রেড, এরকম কালার করা আছে। কেন কালার করা আছে? কালার করা আছে এই জন্য যে ধরেন আপনি যখন সেকশন 1, এটা ধরেন সেকশন 1, এটা 2, এটা 3, আর এটা সেকশন 4 ধরেন। তো আপনি যখন সেকশন 1 এর যে অ্যালোকেটেড টাইম 25 মিনিট, সে 25 মিনিট শেষ করবেন, তখন আপনাকে বলা হবে যে আপনি সেকশন 1 থেকে এখন সেকশন 2 এ যান আর সেইটা সলভ করেন। আর ধরেন আপনি সেকশন 1-এ 5টা কোশ্চেনের অ্যান্সার করেননি, তখন কি হবে? তখন আপনাকে তারা হচ্ছে ফেরত যেতে দিবে না, সেকশন 2 থেকে সেকশন 1-এ তারা আপনাকে যেতে দিবে না। আপনি যদি যান তাহলে কি হবে, সেকশন 2-এ আপনার যে হলুদ খাতাটা ছিল সেটা কি হবে, সাদা রঙের হয়ে যাবে। আর আপনার পরীক্ষার হলে যিনি গার্ড দিবেন উনি দেখতে পাবেন যে আপনি পৃষ্ঠা উল্টিয়েছেন, যেখানে সবার খাতা ওই সময় হলুদ, আপনার খাতা সেই সময় লাল হয়ে আছে, সাদা হয়ে আছে। So, আপনাকে ধরতে পারবে, আপনাকে এসে উনি ওয়ার্নিং দিবে যে আপনি এখন সেকশন 2 তে যান। পরের বারও যদি আপনি আবার একই কাজটা করেন, আপনাকে হয়তো এক্সপেলও করে দেওয়া হবে। সুতরাং সাবধান থাকবেন, আর আপনাকে যে অ্যালোকেটেড টাইমটা দেওয়া হয়েছে তার মধ্যেই আপনি সকল কোয়েশ্চেন অ্যান্সার করে দিবেন। আর আরো একটা কথা বলে রাখা ভালো যে নর্থ সাউথের পরীক্ষায় নো নেগেটিভ মার্কস, কোনো নেগেটিভ মার্কিং নাই, নো নেগেটিভ মার্কিং। সো ধরেন আপনার সেকশন 1-এ আপনি নিজে কনফিডেন্টলি 40টা কোয়েশ্চেনের মধ্যে 35টা কোয়েশ্চেন অ্যান্সার করছেন, বাকি 5টা আপনি নিজের মন মতো বা যা মনে হয় সেটা একটা দিয়ে আসেন, হলেও হয়ে যেতে পারে। বাট আপনার অন্যান্য মার্কসের উপর সেটা কি কোনো এফেক্ট ফেলবে না। তারপর সেকশন 2 এইভাবে আপনি সলভ করার পর যখন সেকশন 3 এ যাবেন, সেকশন 2 আপনাকে ফেরত যেতে দিবে না, সেকশন 1-এও আপনি যেতে পারবেন না, সেকশন 3 তে আপনার হচ্ছে কাজ করতে হবে, তারপর সেকশন 4-এ আপনার কাজ করতে হবে, প্রথম 3টা সেকশন আপনি যেতে পারবেন না। সো এটা পরীক্ষার হলে অনেক বড় একটা ইনসাইট। সো সুতরাং আপনারা সাবধান থাকবেন, এবং সময় নিয়ে আপনার অত বেশি চিন্তা করার দরকার নেই, যেহেতু সময় আগে থেকে অ্যালোকেটেড করা আছে। আপনি চেষ্টা করবেন তার মধ্যেই অ্যান্সার করার, আর এটা করা সম্ভব এবং বেশ ইজি। এখন নিচে স্যাম্পল কোশ্চেনে কোন সেকশনে কিরকম কোশ্চেন থাকবে সেটা নিয়ে কথা বলা হয়েছে, তো সেগুলো আমরা দেখি। তো সেকশন 1 যেটা সেটা হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারির উপরে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফিল ইন দ্য গ্যাপস আছে, তার মানে আপনার সেকশন 1-এ বেশিরভাগ কোশ্চেন ফিল ইন দ্য গ্যাপসই থাকবে, এবং কিছু কোশ্চেন থাকতে পারে এমন যে আপনাকে জাস্ট আস্ক করছে। তো ঠিক আছে, আমরা সলভ করি। প্লিজ বি কোয়াইট, আই ড্যাশ টু কনসেন্ট্রেট। এটা দেখতেছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আই এর পরে কোন অক্সিলারি ভার্বটা বসে? অ্যাম বসে। চোখ বন্ধ করে এটার অ্যান্সার আই অ্যাম ট্রাইং টু কনসেন্ট্রেট হতে পারে। সেকেন্ড কোশ্চেনে বলছে হ্যালো সেলিম, আই হ্যাভেন্ট সিন ইউ ফর, এটা প্রভার্বের মতো অনেক মানুষ ব্যবহার করে যে আমি তো আপনাকে অনেকদিন যাবত দেখি না। সো এখানকার অ্যান্সার কি হবে? আই হ্যাভেন্ট সিন ইউ ফর এজেস। তারপরে 3 নম্বরে বলছে আই ড্যাশ দিস উইক, আই এম অন হলিডে। আমি ছুটিতে আছি, তাহলে আমি কি করব না? আমি কাজ করব না। আই অ্যাম নট ওয়ার্কিং দিস উইক, আই এম অন হলিডে। ওকে। তারপরে কোশ্চেন, দ্য রিভার নাইল ড্যাশ ইন্টু দ্য মেডিটেরেনিয়ান। এই নাইল নদীটা কি হয়, কোথাও একটা চলে যায়। অপশনে কি কি আছে? ফ্লো,
ফ্লোয়িং, ফ্লোড, ফ্লোস। যেহেতু রিভার একটা নাইল আছে, নদী, সে কি করবে? সে সবসময় ফ্লো হতেই থাকবে, মানে ফ্লোস। সে বর্তমানেও ফ্লো করতেছে। তাহলে 4-এর ডি হবে সঠিক উত্তর। 5 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ হোয়াট ইজ ড্যাশ ইন ইউর মাইন্ড? সো এটা ইজি একটা কোয়েশ্চেন। সো হোয়াট ইজ গোয়িং অন ইন ইউর মাইন্ড? এটা কি হবে? অনেকে হচ্ছে গ্রামার দিয়ে মিলাতে পারে, আবার অনেকে বলে যে যেটা শুনতে আমার ভালো লাগতেছে আমি সেটাই দিয়ে দেবো, সেটাও হবে, আবার গ্রামার দিয়েও হয়ে যাবে। হোয়াট ইজ ড্যাশ ইন ইউর মাইন্ড দিয়ে বোঝাচ্ছে যে আপনার মাথায় এখন কি চলতেছে, এখন কি চলতেছে, এরকম। সো সেটা কি হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টাইপে চলে যাচ্ছে। আর তার সাথে কি করতেছে? আপনার একটা প্রিপোজিশন অ্যাড করতেছে। কোন প্রিপোজিশন? সেটা হচ্ছে অন। তো 6 নম্বরে কি বলছে? সালমা ড্যাশ ফাইল ড্রাইভিং। সালমা ড্যাশ ফাইল ড্রাইভিং, কি কি আছে? সালমা হ্যাড শর্ট অফ পেট্রোল, পসিবল না। সালমা রান শর্ট, যদি এটা পাস্টে হইছে সুতরাং আমরা পাস্ট কিছু একটা দিতে হবে। আর এখানে কি আছে? সালমা র্যান আউট অফ পেট্রোল। রানের পাস্ট ফর্ম র্যান আউট অফ পেট্রোল। যেহেতু ড্রাইভিং করতেছে, হ্যাড শর্ট অফ পেট্রোল এরকম তো হবে না, বা রানিং আউট অফ পেট্রোলও হবে না। আর সালমা ওয়াজ রানিং আউট অফ পেট্রোল এরকম কিছু হতো, ওয়াজ যদি থাকতো। বাট যেহেতু এখানে কিছু নাই, সালমা র্যান আউট অফ পেট্রোল, ডিরেক্ট ভার্বটা কি হয়েছে? প্রেজেন্ট ফর্মে বসে গেছে। 7 নম্বরে কি হয়েছে? ইট ইজ রেইনিং, আই ডোন্ট থিঙ্ক অফ গোয়িং আউট। না, আমি যত চিন্তা করছি আই উইল গো আউট, এটা হতে পারে। বি নাম্বারটা হতে পারে। বাকি অপশন দেখি। আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট গোয়িং আউট হচ্ছে না, আই উড গোয়িং আউট এটা তো আরো হবে না, এটা তো গ্রামাটিক্যালি রং। অর্থাৎ 7-এর বি হবে আমার সঠিক উত্তর। আই ডোন্ট থিঙ্ক আই উইল গো আউট। সেকশন 2 যেটা, তো সেকশন 1 আপনারা কি করলেন? এই যে আমরা এখানে 60টা কোয়েশ্চেন সলভ করছি, বাট আপনার পরীক্ষার হলে 40টা কোয়েশ্চেন সলভ করতে হবে কতক্ষণের মধ্যে? 25 মিনিটের মধ্যে। সুতরাং সতর্ক থাকবেন। তারপর সেকশন 1 থেকে যখন সেকশন 2 এ যাবেন, আপনি কিন্তু আর সেকশন 1 এ ফিরতে পারবেন না। অর্থাৎ সময়ের দিকে একটু খেয়াল রাখবেন যে আপনার সেকশন 1 এর সময় কতক্ষণ আছে, তার মধ্যে আপনি সবগুলো অ্যান্সার করছেন কিনা। সো সেকশন 2, এখন আমরা সেকশন 2 এ চলে যাই। কি আছে? কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, মানে আমরা ম্যাথমেটিক্যাল। সো কোশ্চেন যদি আমরা এখন সলভ করি, আপনাকে হচ্ছে পরীক্ষা দেওয়ার সময় বলে দিবে যে আপনি পাশেও কি করতে পারবেন? ম্যাথ করতে পারবেন, মানে আপনি কাগজের উপরে ম্যাথ করতে পারবেন। আর এখানে আপনি কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। ঠিক আছে, কোশ্চেনে কি দেওয়া আছে? ইফ a minus b into a plus b is equals to 7 into 13, so which of the following pairs could be the values of a and b respectively? তো এখানে আমরা দুইটা উপায়ে ম্যাথটা করতে পারি। সর্বপ্রথম উপায় কি? এখানে যে a b দেওয়া আছে, a এবং b রেসপেক্টিভলি, তারপর কি আছে? 7,13। যেহেতু কোশ্চেনে আগে এর কথা বলা হয়েছে, প্রথমটার ভ্যালু কত হবে? a তে হবে, এর ভ্যালু হবে a, আর 13 ভ্যালু ধরতে হবে আমাদের b। তাহলে আমরা কি করতে পারি? এই প্রত্যেকটা যে 5টা অপশন আছে, 5টা অপশন আমরা এই জায়গায় বসে দেখবো যে 7 গুণ 13 হচ্ছে কিনা। তাহলে 7 যোগ, এখানে a মাইনাস বি, প্রথমে a মাইনাস বি দেওয়া আছে। a মাইনাস বি এর ক্ষেত্রে 7 বিয়োগ 13 করলে কত হয়? 7 বিয়োগ 13 করলে হয় -6। আপনার যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হবে না, আপনার হ্যান্ড ক্যালকুলেশন অনেক বেশি এফিশিয়েন্ট হতে হবে। সো -6 আসে। 7 যোগ 13 হলে কত হয়? a প্লাস বি এর জন্য 7 যোগ 13 আমার হবে 20। সো 20 গুণ -6 কত হয়? -120। আর 7 গুণ 13 করলে কত হয়? 7 গুণ 13 করলে হয় আমার 91। তাহলে কোথায় -120 আর কোথায় আমার 91? তার মানে কি আমার এই অ্যান্সার হবে না? কারণ এইটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে পারি। কিভাবে চিন্তা করতে পারি? এই দেখেন, এখানে a মাইনাস বি একটা আলাদা করে লিখছে, এখানে 7 আলাদা করে লিখছে, a প্লাস বি আলাদা করে লিখছে, 13 আলাদা করে লিখছে। তার মানে আমরা ধরতে পারি যে এই a মাইনাস বিটা আর 7টা সামহাউ রিলেটেড। তারা চাইলে কিন্তু এখানে ডিরেক্টলি 91 লিখতে পারতো, তারা লেখেনি। অবশ্যই কোনো একটা রিজন আছে। So, এইখানে আসে রেশিওর একটা ধারণা। সেই ধারণা কি বলে যে আমি যার দিকে গুণ হবো আমি তার সাথেই আর কি মিলে যাব। মানে এমনটা হবে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 7 ইন্টু 13 দিয়ে তারা বুঝাইছে a মাইনাস বি ইজ ইকুয়ালস টু 7 আর a প্লাস বি ইজ ইকুয়ালস টু 13। এটাই তারা বুঝাইছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো এরকম দুইটা ইকুয়েশন পাই গেছি, এখন আমরা এটা সলভ করি। সলভ করার জন্য আমরা কি করব? দুটো একসাথে যোগ করি। তাহলে কি হবে? আমার প্লাস আর মাইনাসের দুটো বি আছে, তারা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমার কি থাকবে? 2a ইজ ইকুয়ালস টু 20 বা ইজ ইকুয়ালস টু 20। তাহলে আমার হচ্ছে a কত হবে? অতএব a ইজ ইকুয়ালস টু 20/2 ইজ ইকুয়ালস টু 10। ওকে, তাহলে আমার এর অ্যান্সার কত হচ্ছে?
10 হচ্ছে, দেখি তো কোথায় 10 আছে, কোথায় 10 আছে, এই যে ডি এর ক্ষেত্রে আগে 10 আছে, তার মানে আমি চোখ বন্ধ করে এটা অ্যান্সার দিতে পারি। এখন আমরা দেখবো যে আমি যে চোখ বন্ধ করে অ্যান্সারটা দিলাম, এরপরে বিটা আমার আদৌ 3 হবে কিনা। আচ্ছা ধরি যে এটা যদি 3 হয়, আমি চাইলে এখান থেকে যে ইকুয়েশনটা সলভ করছি সেখানে সলভ করে 3 আনতে পারি, বা এটাও দেখতে পারি যে আমি এর জায়গায় 10 আর বি এর জায়গায় যদি 3 বসাই, আমার অ্যান্সার 7 × 13 থাকে কিনা। তাহলে ঠিক আছে, এ মাইনাস বি মানে কি 10 বিয়োগ 3, তাহলে 10 বিয়োগ 3 ইন্টু 10 যোগ 3 কত হয়, 10 থেকে 3 বাদ দিলে হয় আমার হচ্ছে 7, আর 10-এর সাথে 3 যোগ করলে হয় আমার 13। এটা কি 7 গুণ 13, আর কোশ্চেনও কি দেওয়া ছিল আমার 7 গুণ 13, তো এটা কি মিলছে, মিলছে, তার মানে ওটাই হবে আমার সঠিক উত্তর 10,3। পরবর্তীতে বলছে ফর এনি পজিটিভ ইন্টিজার n, n প্রাইম, মানে ফর এনি পজিটিভ ইন্টিজার n, n প্রাইম ডিনোটস দ্য প্রোডাক্ট অফ অল ইন্টিজার্স ফ্রম 1 to n, মানে ফ্যাক্টোরিয়ালের যে সংখ্যাটা বা যে সংজ্ঞাটা সেটা কি তারা বলে দিছে, যে একটা ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে সেই সংখ্যা থেকে 1 পর্যন্ত যত সংখ্যা হয় তার গুণফল, অর্থাৎ ধরেন 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, 2 থেকে 1 পর্যন্ত, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 থেকে 1 পর্যন্ত, 3 ইন্টু 2 ইন্টু 1 এই সংখ্যা, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 থেকে 1 পর্যন্ত, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এরকম এরকম যত সংখ্যা আছে। সো ঠিক আছে, ফ্যাক্টোরিয়ালের সংখ্যা দেওয়ার পরে তারা কোশ্চেন করছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3 ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস 2, কি বলছে 3 ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এই ব্র্যাকেটটা দিকে দেখি। ব্র্যাকেটটা আমরা জানি বদমাশের যে রুলটা আছে সেইটা অনুযায়ী আমরা সবার আগে ব্র্যাকেটের কাজ করব। কোন ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 7 মাইনাস 2 লেখা আছে, তাহলে এটাকে আমি 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। সো 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, আমরা না লিখলেও হয়ে যাবে, যেহেতু একের সাথে যাই গুণ দিই সেটাই হবে। সো 3 ইন্টু 2 ইন্টু 1 এর জায়গায় 1 লিখলেও হয়, না লিখলেও হয়, যেহেতু আমাদের সময় বাঁচাতে হবে সেহেতু আমরা 1 লিখলাম না। আর 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 1টা লিখলাম না। ঠিক আছে, এটা কি 3 দুগুণ 6, 3 দুগুণ 6, এটা কি 4 5 20, এটা কি 3 দুগুণ 6 হয়ে যায়। এখন 6 গুণ 20 করলে কত হয়, 6 গুণ 20 করলে হয় 6 দুগুণ 12 আর 0, এখন 6 গুণ 120 করলে কত হয়, এটা হবে 720। ঠিক আছে, আমার আনসার আসার কথা 720। আমার কোশ্চেনে কি হয়ে আছে, আমার কোশ্চেন আছে 2 3 5 6 10 এটার ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু ফ্যাক্টোরিয়াল ম্যাথ এখানে দেওয়া আছে, সেহেতু আমাদের 1 থেকে 9 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল যতগুলো ভ্যালু হয় সবগুলোর ফ্যাক্টরি কি সবগুলো ভ্যালু কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে। যদি আমরা মনে রাখি তাহলে দেখবো যে 6 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 720। তাহলে 3 নম্বর কোশ্চেনে যদি আমরা এখন আসি, x minus 3 into x plus 2 is equals to x minus 2 into x plus 3, then x is equals to what? এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, দেখো বাম সাইডে কি আছে -3 প্লাস 2, ডান সাইডে কি আছে -2 প্লাস 3, মানে কি একটা -3 এর জন্য ডান দিকে +3 আছে, এটা +2 এর জন্য ডান দিকে -2 আছে। এই দুটার গুণফল করি, -3 ইন্টু +2 করলে কত হয় -6, -2 ইন্টু +3 করলে কত হয় -6, দুটা কিন্তু সমান হয়ে যাচ্ছে। তার মানে আমার x যদি না থাকতো তাহলে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যায়। তো x কিভাবে থাকবে না, x তখনই থাকবে না যখন x এর ভ্যালু কত হবে, 0 হবে, x এর ভ্যালু যখন 0 হবে। ঠিক আছে, খুবই ইজি কোশ্চেন, আমরা চাইলে ভ্যালুগুলো বসাই দেখতে পারি যে 0 আসে কিনা, অন্যান্য যে -2 -3 0 2 3 যেগুলো আছে সেগুলো বসে আমরা দেখতে পারি। তো দেখবো যে একটা 2 এর জন্য এই দেখেন 2 ইন -2 মানে 0, ডান দিকে 0 হয়ে যাচ্ছে, বাম দিকে 0 হচ্ছে না, -2 এর ক্ষেত্রেও সেম, -3 এর ক্ষেত্রেও সেম, +3 এর ক্ষেত্রেও সেম, বাট শুধুমাত্র 0 এর জন্য কি হচ্ছে, দুটা সাইড সমান হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। তো 4 নম্বর কোশ্চেনে কি বলছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল টু দ্য রাইট, মানে এই যে আমাদের ত্রিভুজটা দেওয়া আছে এইটার এরিয়া কত হবে। তো আমরা এরিয়ার সূত্র কি জানি, এ ইজ ইকুয়ালস টু হাফ গুণ ভূমির ভ্যালু কত 3, আর উচ্চতা কি করতে হবে আমাদের বের করতে হবে। সো উচ্চতা যদি আমরা বের করতে চাই আমাদের পিথাগোরাসের যে উপপাদ্যটা সেটা অ্যাপ্লাই করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি কি বলে, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এটা আমরা সলভ করি,
5 5 25 আর 3 স্কয়ার করলে 9 যোগ এক্স স্কয়ার। তাহলে আমার এক্স স্কয়ার ইজ ইকুয়ালস টু কত হবে? এক্স স্কয়ার ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 16, 25 বিয়োগ 9 16। তাহলে আমার এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে আমার 4। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হচ্ছে আমার 4। তাহলে 2 4 কাটাকাটি 2, তাহলে 3 দুগুণ কত হয়? 3 দুগুণ 6। 4 এর অ্যান্সার কত হচ্ছে? এ 6। তো এইভাবে আপনার ম্যাথের যতগুলো প্রবলেম আছে, যেগুলো পারবেন সেগুলো সলভ করবেন, যেগুলো পারবেন না সেটা নিয়ে বেশি সময় নষ্ট করবেন না। পরবর্তীতে যদি আমরা আসি রিডিং কম্প্রিহেনশন। সো এই রিডিং কম্প্রিহেনশনে যদি আপনি দেখেন অনেক কিছু লেখা থাকে, এইটার একটা শর্ট টেকনিক হচ্ছে যে আপনি এগুলা সব শুরুতে না পড়ে ডিরেক্ট কোশ্চেনে চলে যাবেন। ডিরেক্ট কোশ্চেনে চলে যাবেন, যাই সেখানে দেখবেন যে কি দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে দ্য টোটাল এরিয়া অফ সুন্দরবন ইজ স্কোয়ার কিলোমিটার। সব আসলে স্কোয়ার কিলোমিটার বা স্কোয়ার মাইল এরকম দেওয়া আছে। ঠিক আছে, তার মানে আমার কি সংখ্যা রিলেটেড কিছু প্যাসেজের মধ্যে দেখতে হবে। প্যাসেজে দেখি সবার আগে সংখ্যা খুঁজি, এগুলো তো শব্দ সংখ্যা কি, এই তো 80 কিলোমিটার। ঠিক স্কোয়ার কিলোমিটার দেওয়া আছে, স্কোয়ার যেহেতু দেওয়া নেই এটার সাথে আমার কোনো হিসাব নাই। পরবর্তী সংখ্যা খুঁজি, পরবর্তী সংখ্যা খুঁজি, এই যে আমার চোখে পড়লো কি দেওয়া আছে? 38,500 স্কোয়ার কিলোমিটার। তারপরে কি লেখা আছে সেন্টেন্সটা দেখি, সুন্দরবন কভারস অ্যান এরিয়া অফ 38,500 স্কোয়ার কিলোমিটার। তাহলে অ্যান্সারটা হবে বি, একের বি। পরবর্তী কোয়েশ্চেন, এটা কি? দ্য টোটাল নাম্বার অফ ফিশ অ্যান্ড বার্ড স্পিসিস। এখানেও কি নাম্বার দেওয়া আছে, তার আমরা খুঁজি নাম্বার কোথায়? 1996 এটা তো সাল, তারপরের সংখ্যা কোথায়? এই যে 120 স্পিসিস আর 260 স্পিসিস। 120 স্পিসিস অফ ফিশ অ্যান্ড 260 স্পিসিস অফ বার্ড। 120 আছে, 260 আছে, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ ফিশ অ্যান্ড বার্ড, মানে এই মাছ এবং পাখিদের যে স্পিসিসের সংখ্যাটা সেটা আমরা যোগ করতে হবে। কি আর কি কি আছে? 120 আছে আর 260 আছে, দুটা যোগ করলে আমার কত আসবে? 380। তার মানে 2 এর অ্যান্সার হবে ডি। এখন তারা তো প্যাসেজ দিছে তাই না? প্যাসেজ দিয়েও তারা আপনার লজিকটা টেস্ট করবে, অর্থাৎ আপনার লজিক এবং ক্রিটিক্যাল থিঙ্কিংকেও টেস্ট করবে এর মাধ্যমে। কিভাবে? যেমন এখানে বলছে যে সাম উডকাটার্স লিভ ইন দ্য এলিভেটেড ডুয়েলিংস বিকজ অফ হোয়াট। আপনি যদি এই পুরো প্যাসেজটা পড়েন সেখানে এটার কোনো অ্যান্সারই পাবেন না, এটার কোনো অ্যান্সারই পাবেন না, কোশ্চেনটার কোনো অ্যান্সার পাবেন না। তো আপনার নিজে থেকে বুঝতে হবে যেটার অ্যান্সার কোনটা হবে। তো দেখি, দ্য কনফিডেন্স অফ দেয়ার প্রফেশন, তাদের কাজের সুবিধার জন্য তারা একটু উপরে বাসা বানায়। ভুলেও না, আমি তো উপর দিকে বা কষ্ট করে গাছের মধ্যে ট্রি হাউস বানাবো না, আমার সুবিধা তো ওইখানে নাই। আমার সুবিধা আমি যদি মাটিতে থাকি তাহলে আমার কষ্ট করে উঠতে হচ্ছে না, কষ্ট করে নামতে হচ্ছে না। আচ্ছা, বি নাম্বার কি? পরেরটা দেখি যে দেয়ার টেম্পোরারি স্টে অ্যাট দ্য ফরেস্ট। টেম্পোরারি থাকার জন্য আমার কষ্ট করে উপরে ওঠার কোনো দরকার আছে? বাঁশ লাগায় উপরের দিকে বাসা বানালাম, কোনো দরকার নাই। সো টেম্পোরারি স্টে এর জন্য তো একদমই না। দ্য টাইপ অফ অ্যাভেলেবল হাউজিং, এটা কোনো কথা? আমি তো চাইলে তাঁবুও নিয়ে যেতে পারি, যে মাটির উপর আগাইতে পারি, বাট দিয়েও হবে না। বি নাম্বার কি? যে বিং অ্যাফ্রেড অফ অ্যানিমাল অ্যাটাকস, মানে পশু পাখিদের আক্রমণ থেকে বাঁচার জন্য আমি কি করি? একটু উপরে বাসা বানাই। তো কি কোনটা সব থেকে লজিক্যাল হচ্ছে? লজিক্যাল হচ্ছে যে বিং অ্যাফ্রেড অফ অ্যানিমাল অ্যাটাকস, তিনের বি। আপনার লজিক কিন্তু তারা টেস্ট করলো। আপনার এইখানে প্যাসেজে কিন্তু এটা সম্পর্কে কোনো তথ্য নাই, আপনার কি করতে হবে? নিচের লজিকটা খাটাতে হবে এইভাবে। আর 4 নম্বরে কি বলছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সুন্দরবন? অনেকে মাশাআল্লাহ বলবো যে সুন্দরবনের ইংরেজি, সুন্দরবনের ইংরেজি তো ইনশাআল্লাহ ম্যানগ্রোভ ফরেস্ট হবে। সারা জীবন ম্যানগ্রোভ ফরেস্ট শুনে গেছে, তাহলে অবশ্যই ম্যানগ্রোভ ফরেস্ট হবে। বাট এখানে আপনার সাথে চালাকিটা হয়ে গেছে। সুন্দরবন কিন্তু একটা ওয়ার্ড, আর সেই ওয়ার্ডের একদম ভাঙ্গা পুঙ্খানুপুঙ্খ অ্যান্সারই তারা নিবে। কোনটা নিচ্ছে তারা? সুন্দর মানে বিউটিফুল, আর বন মানে কি? ফরেস্ট, বিউটিফুল ফরেস্ট। আর ম্যানগ্রোভ দিয়ে বোঝায় হচ্ছে যে জলাভূমিটা থাকে, মানে লবণাক্ত জলাভূমি এইরকম। সো এইভাবে ধরেন যে আপনার যত সেকশনের কোশ্চেন আছে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে ধরে ভেবে চিনতে আপনার অ্যান্সার করতে হবে, আপনার প্রিসিশনটা ঠিক রাখতে হবে, আপনার অ্যাকুরেটলি অ্যান্সার করতে হবে। তারপরে আসে হচ্ছে কম্পোজিশনটা, এসেটা। এসেটা আপনাদের লিখতে হবে, এসের উপরে আপনাদের চান্স অনেকাংশে নির্ভর করে। তো আমি আপনাদেরকে প্রিফার করব যে এদের যত এসে আসে
সেইটা কিসের উপরে ভিত্তিতে হয়? সেটা হচ্ছে রিসেন্ট কোনো কিছুর উপর যে ভিত্তিতে যে কোশ্চেনগুলো দিবে সেগুলো আপনি আনসার করেন, কারণ সেই সম্পর্কে আপনি বেশি জানবেন। তাহলে দুই টাইপের কোশ্চেন দেয়। একটা হচ্ছে যেটা রিসেন্টলি ঘটছে, আর একটা এসে দেয় হচ্ছে যেটাতে আপনার চিন্তা করতে হবে যে আপনার জীবনের কোনো একটা অভিজ্ঞতা বা আপনার নিজের চিন্তাধারা সম্পর্কে এরকম কিছু একটা দিবে। বাট আমি আপনাদেরকে প্রেফার করব যে রিসেন্ট যেটা ঘটছে সেটার উপর আপনার নলেজ বেশি থাকবে সেটার উপরই লেখেন। আর কারণ অন্য কিছু নতুন কিছু লিখতে গেলে আপনার চিন্তা করতে হলে আপনি সেখানে অনেক সময় নষ্ট করবেন। বাট যেটা আপনি অলরেডি জানেন সেটা চিন্তা করতে আপনার অত সময় নষ্ট হবে না। যেমন এখানে কোশ্চেন গুলো দেখি। কোশ্চেন মানে কি বলছে? ডিসক্রাইব দ্য রিসেন্ট রাইজ অফ দ্য বাংলাদেশ ক্রিকেট টিম। রিসেন্টলি হয়তো বাংলাদেশ ক্রিকেট টিম কোনো একটা ম্যাচ জিতছে, সেটার উপরে ডিপেন্ড করে এটা লিখছে। এটা হচ্ছে কোশ্চেন ওয়ান। তার মানে রিসেন্টলি হয়েছে, এটা আপনার জানার কথা। আর কোশ্চেন টুটা কি? ইজ ইট বেটার টু প্রিজার্ভ ওয়ান্স ওন ট্রেডিশন অর কিপ আপ উইথ দ্য চেঞ্জেস এন্ড ডিমান্ডস অফ এ গ্লোবাল ওয়ার্ল্ড? মানে এখানে আপনাকে বলা হয়েছে যে আপনি চিন্তা করেন যে একটা জাতি তার নিজের ট্রেডিশন রাখবে, নাকি সারা বিশ্বে যে ট্রেডিশনটা চলতেছে সেইটা সে ফলো করবে। তার জন্য কোনটা হলো, এটা আপনার এখন ওনাকে চিন্তা করতে হবে যে আচ্ছা আমি যদি নিজের ট্রেডিশন রাখি তাহলে কি হবে, আমি যদি অন্যদের ট্রেডিশন ফলো করি তাহলে কি হবে, বা এইরকম আপনার চিন্তা করে করে লিখতে হবে। আর রিসেন্ট রাইজ অফ বাংলাদেশ ক্রিকেট টিম, আমি বলবো যে তারা একটা ম্যাচ জিতছে, তারা অনেক ট্রেনিং করছে, আমার অত চিন্তা করতে হলো না কারণ আমি দেখছি এটা। তো এখন বর্তমানে যে সিচুয়েশনটা, আপনারা যারা সামার 26 এ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে রিসেন্ট যে ঘটনাটা অনেক বেশি ঘটতেছে সেটা হচ্ছে ইরান ইসরায়েল ওয়ার। যেটা ইরানের সাথে ইসরায়েল আর আমেরিকার যে তারপরে ওয়ার চলতেছে, তারপরে যে তেলের যে সংকটটা আমাদের দেখা দিচ্ছে, বিদ্যুৎ সংকটটা দেখা দিচ্ছে, এইটা যেমন ইরান ইসরায়েল, ইরান ওয়ার, তারপরে অয়েল, মানে তেলের যে সংকটটা চলতেছে অয়েল রিজার্ভের উপরে, সেইটার উপরে। আর হচ্ছে আমাদের এই যে রিসেন্ট যে ভোটটা গেছে, বিএনপি যে জিতলো, সেইটার এই তিনটার উপরে আমার মনে হয় যে একটা এসে আসলেও আসতে পারে, একটা কম্পোজিশন আসতে পারে। সো আপনারা এই তিনটা টপিকের উপরে যদি একটু ডিটেলস নিয়ে যান, একটু দেখে যান যে এই কম্পোজিশনটা কিভাবে হবে, তাহলে আমার মনে হয় যে কমন পাইলেও পাইতে পারেন। আর এই কম্পোজিশন কিভাবে লিখতে হয় সেটার উপরেও আমরা একটা আলাদা ক্লাসে আলোচনা করব। আর ড্রয়িং এর ক্ষেত্রে কি হয়েছে, এই ড্রয়িংটা হচ্ছে আপনাদের দুইটা দেওয়া থাকবে, আপনাদের দুইটাই ড্রয়িং করতে হবে। আপনাদের জন্য আর কি, যারা আর্কিটেকচার আছে তারা এই ড্রয়িং গুলো করবে। সো আশা করি আমরা এই কোশ্চেনটা অ্যানালাইজ করে এবং সলভ করে অনেক কিছু বুঝতে পারছি। আর আপনাদের জন্য দোয়া থাকলো আপনারা যাতে ভালো রেজাল্ট করতে পারেন। নর্থ সাউথে অ্যাডমিশন নিয়ে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো করে পরীক্ষা দেন, ভালোভাবে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ ভালোই হবে।